আসসালামু আলাইকুম। কি অবস্থা শিক্ষার্থীবৃন্দরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবমভাবে যেগুলো পড়তে যাচ্ছি সেটা হলো পারফেক্ট টেন্স সম্পর্কিত। প্রথমেই আমরা পারফেক্ট ফিউচার টেন্স থেকে শুরু করব। তার কারণ আজকে আমি একটু এলোমেলোভাবে শুরু করতেছি। যদিও কালকে আমি তোমাদের জন্য ক্লাসটা করাতে পারিনি। আজকে ক্লাসটা একটু কঠিন হবে বলে মনে হতে পারে, আবার একটু সহজ হবে বলে মনে হতে পারে। কারণ এর আগে যে ২ টা ক্লাস ছিল সেই ২ টা ক্লাস যদি তোমরা বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা অতটাও কঠিন হবে না বললে বলা যেতে পারে। আর আমি আজকের ক্লাসটা অতটা কঠিনভাবে বোঝাবো না। আজকের ক্লাস খুবই ইজিলি শর্টভাবে বোঝানোর চেষ্টা করব, যেটা আজকে আমরা পারফেক্ট ফিউচার আর তার সাথে আমাদের রয়েছে হলো পারফেক্ট প্রেজেন্ট এবং পারফেক্ট পাস্ট আমরা শেষ করার চেষ্টা করব। সেই হিসেবে আজকে আমাদের অতটা কঠিন হবে না বললেই বলা যেতে পারে। কারণ আমরা এর আগে যদি এক কথায় দেখো, তোমরা কঠিন আর সহজের কথা যদি উঠে তাহলে তোমরা এতটুকু শিওর থাকো, যদি তোমরা এর আগের ক্লাসগুলো করে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের কঠিন হবে না। আর যদি তোমরা এর আগের ক্লাসগুলো করে না থাকো আর এখন এসে তোমরা চিন্তা ভাবনা করো যে এই ক্লাসগুলো বুঝবে, তাহলে বোঝা একটু কঠিন হতে পারে। প্রথমে আমরা পারফেক্ট ফিউচার টেন্সের দিকে যাব। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আমরা পারফেক্ট ফিউচার টেন্সের দিকে না হয় আমরা গেলাম, কিন্তু তার পাশাপাশি আমাদের কি মনে রাখতে হবে যে পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে যে পূর্ণ ঘটিত, মানে যে বিষয়টা সম্পূর্ণভাবে ঘটিত হয়েছে বা যে বিষয়টা আমাদেরকে সম্পূর্ণভাবে ঘটেছে। এখন থেকে আমাদের প্রশ্ন হলো যে বিষয়টা সম্পূর্ণভাবে ঘটেছে সেই বিষয়টা আসলে কি হতে পারে? দেখো, যে বিষয়টা সম্পূর্ণভাবে ঘটেছে সেই বিষয়টা আমরা বলতে পারি হলো যে বা একটা ফিউচারের ক্ষেত্রে যখন আমরা সেটা বলব সেটা হলো যে ফিউচারে যে বিষয়টা সম্পূর্ণভাবে ঘটবে সেরকম একটা অংশ হিসেবে। এখন তাহলে আমাদের প্রশ্ন হলো যে আমরা এর আগে যখন পুরো একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম তোমাদেরকে, যখন আমি বলেছিলাম যে পারফেক্ট ফিউচার টেন্স হোক আর পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে ফিউচার টেন্স এর ক্ষেত্রে আমরা একটু পরে বলতেছি, কিন্তু পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে আমরা ইনডিফিনিট মানে হবে যে প্রেজেন্ট টেন্সে কি মনে রাখবো, আবার পাস্ট টেন্সে কি মনে রাখবো, আর আমাদের ফিউচার টেন্সে কি ব্যবহার করবো বলে আমাদের মনে হতে পারে। তার জন্য আমাদের মূলতভাবে খেয়াল করতে হবে সেটা হলো আমাদের শ্যাল উইল তো আমরা ব্যবহার করবো নরমালভাবে, যেটা আমরা দেখেছিলাম। এখন অনেকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, ফিউচার টেন্সে আমরা শ্যাল উইল তো ব্যবহার করি, এর আগে অনেক জায়গায় দেখেছি আমাদের পারফেক্টের ক্ষেত্রে যেভাবে আমরা ইনডিফিনিটের ওখানে দেখেছি, তারপর আমাদের এখানে কন্টিনিউয়াস ওখানেও দেখেছি। কিন্তু প্রশ্ন হলো আমরা এখানে এসে শ্যাল উইলটা তো ব্যবহার করতে পারবো না। আমরা যেটা ব্যবহার করবো সেটা হবে শ্যাল উইল হ্যাভ। অর্থাৎ শ্যাল উইলের সাথে আমরা একটা হ্যাভ ব্যবহার করব, এবং এই যে হ্যাভটা আমাদের এখানে বসেছিল এই হ্যাভটার পরে আমরা ভার্বের ৩ নম্বর ফর্ম ব্যবহার করবো, যেহেতু এটা আমাদের পারফেক্ট হবে। ভার্বের আমরা কয় নম্বর ফর্ম ব্যবহার করবো? ভার্বের ৩ নম্বর ফর্ম ব্যবহার করব। তো আমাদের এখানে প্রথমত কোশ্চেন হলো কি, আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা আমি একটু সুন্দরভাবে আঁকাই। সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের এই যে স্ট্রাকচারটা রয়েছে, সাবজেক্ট বসবে। সাবজেক্ট আমাদের যেকোনো একটা অংশ হতে পারে। সাবজেক্ট মানে আমাদের বোঝানো যেতে পারে যে হ্যাঁ, একটা নাম রয়েছে বা যেকোনো একটা অংশ। এটা আমি পরবর্তীতে তোমাদের একটা যে নির্দিষ্ট ক্লাস হবে, যে ক্লাসে সুন্দরভাবে বুঝাবো যে এটাকে আসলে এই টেন্স বলা যেতে পারে এবং এটাকে এই টেন্স বলা যায় এইভাবে। তারপরে তো আমরা জানি পজিটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে আমাদের যে মডাল ভার্ব রয়েছে শ্যাল উইল, সেটা আমাদের বসে। তার পাশাপাশি নিয়ম হিসেবে যা থাকে সেটা আমাদের বসবে। এবং আমরা যেহেতু জানিও না যে এটা আমাদের পারফেক্টের ক্ষেত্রে এখানে কি বসবে? দেখো, আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে তো এখানে আমরা বুঝতে পারলাম যে আম কি বসতেছে। কিন্তু পারফেক্টের ক্ষেত্রে আমাদের এখানে কি বসবে? ভার্বের ৩ নাম্বার ফর্ম বসবে। তো এইটা আমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমি এটাকে একটু আলাদাভাবে কালার গ্রাইন্ড করে দিতে পারি, কেননা এটাকে মনে রাখার আমাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা যখন ইন্টারপ্রিটেড করব, মানে যেটাকে আমাদের হ্যাঁ বোধক বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হলো যে কি প্রশ্নবোধক। তো প্রশ্ন হবে যে যখন আমরা এটাকে হ্যাঁ-বোধক করতে যাবো, প্রশ্নবোধক করতে যাবো, যেটা আমাদের হচ্ছে সরি, এটা আমাদের ইন্ট্রোগেটিভ এর কথা বলেছে। এটা আমাদের কি ইনফরমেটিভ হিসেবে বলা হয় নাই। অর্থাৎ আমরা হ্যাঁ-বোধক হিসেবে বলা নাই। এটা আমাদের ইন্ট্রোগেটিভ। অর্থাৎ হলো যে কোনো একটা অংশকে আমরা যখন চেষ্টা করব যে এটা আমাদের কি প্রশ্নবোধক কেমন হয়। অর্থাৎ আমি এই একটাই কথাকে যখন আমি কোনোভাবে প্রশ্ন করার চেষ্টা করব, তখন কিভাবে স্ট্রাকচারটা হবে? তখন আমাদের স্ট্রাকচার সর্বপ্রথম আমরা যেই নিয়মটা জানতাম, এর আগে তো নিয়ম আমরা জানতামই কিভাবে হয়। সেটা হলো আমাদের কি শ্যাল বা উইল হবে। উইলের সাথে আমাদের হ্যাভ ব্যবহৃত হবে, যেটা আমাদের শ্যাল উইল হলো নিয়মের, এবং হ্যাভ হলো আমাদের এক্সট্রা ভাবে যেকোনো একটা আপনার ক্ষেত্রে যে নিয়মটা আসে সেটা। তারপর সাবজেক্ট, তারপর আমাদের ভার্বের ৩ নাম্বার ফর্ম, যেটা আমাদের হলো পারফেক্ট এর জন্য। এই হলো আমাদের কাহিনী। আর নেগেটিভ এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা সাবজেক্ট নিবো এবং আমাদেরকে শ্যাল উইল প্লাস হ্যাভ ব্যবহার করবো, তার সাথে আমরা নট ব্যবহার করবো। আমরা এর আগেও দেখেছি যে যেকোনো এক ক্ষেত্রে যখন আলাদা সিস্টেমিক্যালের সময় আলাদা কিছু জিনিস আমাদের বসাতে হয়। যেমন কি আমরা পারফেক্ট ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটা রয়েছে না, শ্যাল উইল প্লাস হ্যাভ, এটা আমরা বসাচ্ছি। আবার এই যে এখানে আমাদের শ্যাল উইল প্লাস হ্যাভ আমাদের রয়েছে, এটা আমরা বসাচ্ছি। তো এটার সাথে আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করতে যাচ্ছি। তেমনিভাবে একটা জিনিস মনে রাখতে হবে, নেগেটিভ করার ক্ষেত্রে সর্বদা এটা পাশাপাশিভাবে আমাদের কি বসবে? এটা পাশাপাশিভাবে আমাদের নট বসবে। এটা পাশাপাশিভাবে আমাদের কি বসবে? এটা পাশাপাশিভাবে
নট বসবে। তো এটা পাশাপাশি আমাদের কি বসবে? নট বসবে। এটা আমাদের বুঝিয়ে গেলাম। তো নেগেটিভ ইন্টিগ্রেটিভ এর সিস্টেমটা না পড়লেও হবে। এটা তোমরা পরবর্তীতে বুঝে যাবে। নেগেটিভ ইন্টিগ্রেটিভ মানে হলো যে ইন্টিগ্রেটিভ সর্বপ্রথম করে নেবে এবং নেগেটিভকে তার সাথে করে নেবে। নেগেটিভ করার নিয়ম শুধুমাত্র একটাই, সেটা হলো যে এক্সট্রা কিছু বসবে বা এই যে আমাদের এক্সট্রা কিছু যেটাকে আমি এক্সট্রা কিছু হিসেবে বলি। এই যে এক্সট্রা কিছু রয়েছে সেই এক্সট্রা কিছুর সাথে তোমরা কি ব্যবহার করবে? তোমরা নট ব্যবহার করবে। এক্সট্রা কিছুর সাথে যখন তোমরা নট ব্যবহার করবে তখনই এটা নেগেটিভ নট ব্যবহার করবে তখনই সেটা কি হবে? তখনই সেটা হয়ে যাবে হলো নেগেটিভ। তখনই সেটা কি হয়ে যাবে? তখনই সেটা নেগেটিভ হিসেবে জানা যাবে। তখনই সেটা নেগেটিভ হিসেবে জানা যাবে। আর ইন্ট্রোগেটিভের নিয়মে আমরা জানতাম যে সর্বপ্রথম মডাল অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের পারফেক্ট ফিউচারের ক্ষেত্রে যদি আমরা বলি, পারফেক্ট ফিউচার তো আমাদের শেষ। এরপর পারফেক্ট প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। পারফেক্ট প্রেজেন্ট টেন্স সম্পর্কে যখন আমরা একটু জানার চেষ্টা করব, তখন আমাদের প্রথমত প্রশ্ন হলো পারফেক্ট প্রেজেন্ট টেন্সে তার কি ব্যবহার করা হয়? দেখো, পারফেক্ট ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল তার সাথে হ্যাভ ব্যবহার করেছিলাম। পারফেক্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ এবং আমাদের কি রয়েছে? হ্যাজ রয়েছে। তাহলে আমরা এখানে কি করবো স্যার? তাহলে আমরা এখানে হ্যাভ এবং হ্যাজ রয়েছে। এই যে হ্যাভ এবং হ্যাজ রয়েছে, এটাকে আমরা মেইন পয়েন্টে ধরে নেব এবং এই হ্যাভ হ্যাজটাই আমাদের কি করতে হবে? আসলে সম্পূর্ণ করতে হবে। মানে এই হ্যাভ হ্যাজ দিয়ে আমাদের পরবর্তী নিয়মটা হবে। তো পারফেক্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি হতেছে স্যার? পারফেক্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে এসে আমাদের হইতেছে হলো সাবজেক্ট তো নরমালভাবে পজিটিভ আমাদের হয়। হ্যাভ হ্যাজটা আমাদের কি? হ্যাভ হ্যাজটা আমাদের বসতেছে হবে যে এইখানে আমাদের কি বসতেছে স্যার? হ্যাভ হ্যাজটা বসতেছে এবং যেহেতু এটা আমাদের কি পারফেক্টের জন্য এটা আমাদের কি বসতেছে? ভার্বের ৩ নাম্বার ফর্ম বসতেছে। তো আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব যে পারফেক্ট হলেই মানে যখন পারফেক্ট টেন্স হবে তখন সেটা আমাদের ভার্বের ৩ নাম্বার ফর্ম বসবে। ঠিক আছে? আর তার সাথে যখন আমাদের সেটা ফিউচার টেন্স হবে, পারফেক্ট যখন আমাদের ফিউচার টেন্স হবে তখন আমাদের শ্যাল বা উইল প্লাস আমাদের হ্যাভ বসবে। পারফেক্ট যখন আমাদের প্রেজেন্ট টেন্স বসবে তখন আমাদের কি হ্যাভ, হ্যাজ এই দুটোর মধ্যে একটা বসবে। ইন্টারোগেটিভের নিয়ম আর নেগেটিভের নিয়ম আশা করি তোমরা জানো। এটা এর আগে দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে। এটা অতটা ঝামেলাময় নয়। এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের পারফেক্ট পাস্ট। পারফেক্ট পাস্টের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে যেটা আমরা বুঝাবো সেটা হলো আমাদের হ্যাড ব্যবহার করতে হবে। খুব সুন্দরভাবে মনে রাখবে তোমরা যে পারফেক্ট পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো স্যার? পারফেক্ট পাস্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো হ্যাড। এই যে হ্যাড অংশটুকু রয়েছে, এখন আমি প্রশ্ন হলো যে এই যে হ্যাড অংশটুকু রয়েছে, এর সাথে আমাদের এই যে পুরো অংশটা রয়েছে, এই পুরো অংশের মধ্যে মনে রাখতে হবে যে আমাদের হ্যাডটা এক্সট্রা ভাবে বসিবে। হ্যাডটা এক্সট্রা ভাবে বসিবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকের যে অংশটুকু ছিল আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম। কিন্তু এখন আমি একটা কাজ করবো, সেটা হলো যে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমি আরেকটু একবার রিভাইজ দেবো। দেখো, তোমাদের শর্ট ভিডিওর মধ্যে যাতে আমি তোমাদেরকে বুঝাতে পারি সেজন্য আমি এটাকে আরেকবার রিভাইজ দেবো। এই রিভাইজটুকু সময়টাকে তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। আমি খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করার চেষ্টা করবো। দেখো, প্রথমত প্রশ্ন হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করবো? দেখো, প্রথমত প্রশ্ন অনুযায়ী আমরা যখন শুরু থেকে দেখবো তখন আমাদের প্রশ্ন অনুযায়ী পারফেক্টের জন্য আমাদের একটা জিনিস বসে, প্রেজেন্টের জন্য আমাদের একটা জিনিস বসে। যখন পারফেক্ট আর প্রেজেন্ট আমাদের একজাস্ট হবে রয়েছে তখন আমাদেরকে হ্যাভ এবং আমাদেরকে হ্যাজ বসবে। ঠিক আছে? হ্যাভ হ্যাজ এটা আমাদেরকে যুক্ত হয়েছে এবং পারফেক্ট যখন আমাদের ফিউচার একসাথে থাকতেছে, পারফেক্ট ফিউচার একসাথে যেকোনো জায়গায় থাকলে শ্যাল উইল তার সাথে আমাদেরকে শ্যাল অথবা উইল তার সাথে আমাদের হ্যাভ বসবে এবং পারফেক্ট আর আমাদের যদি পারফেক্ট এবং আমাদের যদি পাস দেখো তাহলে আমাদের হ্যাড বসবে। তো তোমাকে আমি এখানে সুন্দরভাবে নিচে একটা জিনিস লিখে দিতে পারি। সেটা হলো যে যখন তুমি দেখতে পাবে যে পারফেক্ট যখন তুমি দেখতে পাবে যে পারফেক্ট প্রেজেন্ট যেটা রয়েছে তখন আমাদের কি বসতেছে? তখন আমাদের বসতেছে হলো পারফেক্ট প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের বসতেছে হ্যাভ অথবা আমাদের যে হ্যাজ। ঠিক আছে? হ্যাভ অথবা আমাদের কি বসতেছে? হ্যাজ বসতেছে। এরপরে যদি আমরা বলি তাহলে সেটা আমাদের রয়েছে পারফেক্ট আমাদের রয়েছে কি পারফেক্ট আমাদের বসতে হচ্ছে পাস্টের ক্ষেত্রে যখন আমাদের দেখবো তখন আমাদের কি বসবে? তখন আমাদের পাস্ট হলে বসতে হচ্ছে আমাদের হ্যাড এবং তারপর আমাদের যেটা রয়েছে সেটা হলো পারফেক্ট আমাদের হলো পারফেক্ট আমাদের যে ফিউচার, এই যে ফিউচার রয়েছে এই ফিউচারের ক্ষেত্রে আমাদের কি বসবে? ফিউচারের ক্ষেত্রে আমাদের বসবে শ্যাল অথবা উইল যেটা আমাদের শব্দ অনুসারে বোঝা যাবে। তার সাথে আমাদের হবে হচ্ছে হ্যাভ। এখন তাহলে আমাদের প্রশ্ন দেখো, এইটাকে তোমরা শুধুমাত্র মনে রাখো তাহলে তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে পারফেক্ট টেন্সের মধ্যে কি মানে পারফেক্টের যে টেন্স রয়েছে তার মধ্যে কি মনে রাখতে হবে। তো আমাদের মূল বিষয় হবে যে এই ৩টা জিনিসকে মনে রাখতে পারলে তোমার পারফেক্টের ক্ষেত্রে পুরোটাকে মনে রাখতে পারবে, তার সাথে একটা প্রশ্ন। দেখো, আমরা এর আগে পড়েছি যখন আমাদের ইনডিফিনিট হয় তখন কিন্তু আমাদের একটা ভার্ব হয়, যখন আমাদের কন্টিনিউয়াস হয়। যেমন আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বে ১ নাম্বার ফর্ম দিয়েছি, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ভার্বে ক নাম্বার ফর্ম দিয়েছি। দেখো, ইনডিফিনাইটের ক্ষেত্রে যদি আমি বলি, ইনডিফিনাইটের ক্ষেত্রে যখন আমরা দিয়েছি তখন আমরা কি করেছি? যখন আমরা ভার্বে ১ নাম্বার ফর্ম ব্যবহার করেছি। যখন আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছি, নিউয়াসের ক্ষেত্রে দেখেছি তখন আমরা কি করেছি? তখন আমরা ব্যবহার করেছি হলো যে ভার্বে ১ নাম্বার ফর্মই ব্যবহার করেছি এবং তার সাথে আমরা কি করেছি? তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি।
এবং যখন আমরা এতে পারফেক্ট ব্যবহার করতেছি, তখন আমরা কি ব্যবহার করতেছি? তখন আমরা ভার্বের ৩ নাম্বার ফর্ম ব্যবহার করতেছি। তখন আমরা ভার্বের কয় নাম্বার ফর্ম ব্যবহার করতেছি স্যার? তখন আমরা ভার্বের ৩ নাম্বার ফর্ম ব্যবহার করতেছি। তো আমি যতটুকু বুঝাচ্ছি দেখো স্যার, যদি পুরো টেন্সকে বুঝতে চাও তাহলে তোমরা প্রত্যেকটা থেকে প্রথমত প্রশ্ন হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট, পারফেক্ট পাস্ট, পারফেক্ট ফিউচার হলে কি এক্সট্রা ভাবে বসতেছে এবং ঠিক সেইভাবে আমি এর আগে যেটা বুঝেছিলাম এলিমেন্ট প্রেজেন্ট, এলিমেন্ট পাস্ট এবং এলিমেন্ট ফিউচারের জন্য কি বুঝতেছে, আবার কন্টিনিউয়াস প্রেজেন্ট, কন্টিনিউয়াস পাস্ট এবং কন্টিনিউয়াস ফিউচারের জন্য কি বুঝতেছে এইটা। আর তার পাশাপাশি হলো ইন্ডিকেটের জন্য কোন ভার্ব চেঞ্জ হইতেছে, আর আমাদের কন্টিনিউয়াসের জন্য কোনটা ভার্ব হইতেছে, পারফেক্টের জন্য কোন ভার্ব হইতেছে, এতটুকু যদি তুমি মনে রাখতে পারো আমার জানা মতে ইনশাল্লাহ এটাই হবে তোমার কমপ্লিট। তো আমি এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আমি আরেকবার একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যেহেতু লাস্টের দিকে আর আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, কারণ আমার এটা বোঝানো অতটা কঠিন জিনিস না। তো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, যেহেতু আমরা পারফেক্ট পড়তাছি, পারফেক্টের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সর্বদা মনে রাখতে হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং আমাদের যে ফিউচার রয়েছে, এই যে কয়েকটা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, এই প্রত্যেকটার জন্য যখন প্রত্যেকটা আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের সাথে বসবে, একটা না একটা আলাদা শব্দ আমাদের যুক্ত হবে। ভার্বের কথা পরবর্তীতে ভুলে যাও ওটা। কিন্তু প্রথমত মনে রাখো যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যখন যাবা, তখন একটা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটার জন্য আলাদা শব্দ ব্যবহৃত হবে। ঠিক তেমনিভাবে পারফেক্ট যখন আমাদের প্রেজেন্টের সাথে যাচ্ছে হ্যাভ ব্যবহৃত হইতেছে, পারফেক্ট যখন পাস্টের সাথে যাচ্ছে হ্যাড ব্যবহার হইতেছে, পারফেক্ট যখন ফিউচারের সাথে যাচ্ছে শ্যাল বা উইল প্লাস আমাদেরকে হ্যাভ ব্যবহৃত হইতেছে। এবং এটার পরে আমি যে জিনিসটা বুঝাবো সেটা হলো যে দেখো, আমরা যেহেতু প্রথমের অংশটুকু বুঝালাম, যেহেতু আমাদের যে অংশ কিছু ক্ষেত্রে প্রথম আমাদের ইনডিফিনিট হয়, তারপর আমাদের কন্টিনিউয়াস হয়, তারপর আমাদের কি হয়, তারপর আমাদের পারফেক্ট হয়, তারপর আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো প্রথমে আমাদের ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ভার্ব ১ নাম্বার ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের পরিবর্তিত হবে। অর্থাৎ ইনডিফিনিট হলে ভার্ব ১ ধরনের হবে, কন্টিনিউয়াস হলে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে এবং আমাদের পারফেক্ট হলে ভার্বের ৩ নাম্বার ফর্ম হবে। অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তিনটাতে আলাদা অডিয়েন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, সেটা হলো আমাদেরকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার আলাদাভাবে সম্পর্ক তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি এই সেম জিনিসটা পরবর্তী যে ফিউচার টেন্স রয়েছে তার মধ্যেও আমি সেম জিনিসটা বুঝিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, এবং এই যে প্রযুক্তি আমরা বুঝালাম, আশা করি সর্বোত্তমভাবে তুমি দেখবা। এই ভিডিওটা একবার না হোক, ২ বার না হোক, ৩ বার করে যদি তুমি দেখতে পারো, তাহলে আপাতত পেছনে যা কিছু বুঝিয়েছি এবং বর্তমানে যা কিছু বুঝাচ্ছি খুব সহজভাবে নিতে পারবে এবং খুব সহজভাবে তোমাদের জন্য এটা কমপ্লিট হয়ে যাবে। সো আজকের জন্য তোমাদেরকে বিদায়, এবং কোনো ধরনের ভুল থাকলে বা সমস্যা হলে আমাকে কমেন্টে সুন্দরভাবে জানাবে। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এটা চেষ্টা করব যাতে তোমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারো, এবং পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলো আমি কি করে দেবো, সমাধান করে দেবো। তো ভিডিওটাকে একবার না বুঝতে পারলে ২ বার দেখো, ৩ বার দেখো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। আর আমি এই যে সিস্টেমটা বুঝিয়ে দিলাম, এই পুরো সিস্টেমটা আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। ঠিক আছে? পুরো সিস্টেমটা আমি পরবর্তী ভিডিওতে রিক্যাপ করে দেবো। সো আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।